গ্রামের মুরব্বীরা এই কবরস্থানে বাবার লাশটা দাফন করতে নিষেধ করেছেন। কিন্তু ওই কবরস্থানে বাবাকে দাফন করতে নিষেধ করেছেন কেন? তাদের মধ্যে এটা একটা অভিশপ্ত কবরস্থান এবং যাদেরই কবর দেওয়া হয় তাদের আত্মা নাকি কোনোদিন শান্তি পায় না। তাদের আত্মাগুলো আবার কোনো পরিবারের কাছে ফিরে যেতে চায় এবং এক পর্যায়ে তাদের পরিবার ফিরে এসে পরিবারের বাকি সদস্যদের খুন করে সাথে করে ওই দুনিয়ায় নিয়ে যায়। আমার ভাই বলল, তুই কি পাগল হয়ে গেছিস? তুই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের ছাত্র। একজন পদার্থবিজ্ঞানের ছাত্র হয়ে একটা মূর্খের মতন কথা বলছিস কি করে তুই? এরা গ্রামের মানুষ। এরা এখানে নানা কুসংস্কারের বিশ্বাস করেই জীবনযাপন করে। এরা মূর্খ, তাই ওরা একরকম বোকার মতন অদ্ভুত কথা বলছে। এই অশরীরী আত্মা বলে কিছুই হয় না, এইসব সব কুসংস্কার। এই কবরস্থানে বাবাকে কবর দেওয়া হবে, আর কিছুই না। এছাড়াও ওই গ্রামের আর কবরস্থানই বা কই? যদিও একটা আছে, তাও গ্রামের অনেক ভেতরে। শহর থেকে এসে সেখানে গিয়ে বারে বারে কবর জিয়ারত করাটা অনেক ভেজাল হবে। তাই চেয়ে ভালো এখানেই কবরটা দেওয়া উচিত। এছাড়া বাবার শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর পর যেন তাকে কবর শহরে না দিয়ে গ্রামে দেওয়া হয়। তাই তুই এটা নিয়ে এত চিন্তা করিস না, বাবার কবর এখানেই দেওয়া হবে। আমরা যে কয়েকজন আছি সবাই মিলে কবরটা দিতে পারবো। গ্রামের কাউকেই আর লাগবে না, শুধু দাঁড়িয়ে থাক তুই। এই বলে আমার ভাই রাগান্বিত চেহারায় আমাকে এমন কথা বলবে আমি কখনোই ভাবিনি। কথা হচ্ছিল আবির এবং আসিফের মধ্যে। তারা দুই ভাই, তারা দুইজন স্থায়ীভাবে শহরে বসবাস করে। আবির পরিবারের ছোট ছেলে এবং আসিফ বড় ছেলে। আবির এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, আর আসিফ লেখাপড়া শেষ করে বর্তমানে একটা ব্যাংকে কাজ করে। আসিফ বিবাহিত এবং তার একটি 5 বছরের মেয়েও আছে। তারা শহরে মা বাবা এবং দুই ভাই, আসিফের স্ত্রী ও মিলে নিয়ে তাদের জয়েনিং একটা ফ্যামিলি থাকত। কিন্তু হঠাৎই তার বাবা ব্রেইন স্ট্রোক করে মারা যান। আর তার বাবার অনেক ইচ্ছা ছিল তাকে যেন গ্রামের বাড়িতে কবর দেওয়া হয়। তাই আসিফ এবং আবির তার বাবার লাশ নিয়ে এই গ্রামের বাড়ি এসেছেন। শহর থেকে আসিফের এক মামা এবং কিছু বন্ধু তাদের সাথে এসেছেন কবর দিতে। আসিফ এবং আবির জন্মের পর থেকেই শহরে বড় হয়েছে, খুব একটা গ্রামে আসা হয়নি তাদের। তাদের এই গ্রাম সম্পর্কটা অনেক কিছুই জানতো না তারা। তাই কবর দিতে এসে নানান গ্রাম্য মানুষের নানান অদ্ভুত রকমের কথার শিকার হচ্ছেন তারা। তবে এসব কিছুতেই ভুলে তারা তাদের বাবাকে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। গ্রাম থেকে কিছুটা দূরে একটা পুরাতন কবরস্থানে, কিন্তু গ্রামের লোকদের মধ্যে এটা একটা অভিশপ্ত কবরস্থান। এই কবরস্থানে 12 বছর ধরে কাউকে কবর দেওয়া হয় না। ওইখানে যাদেরই কবর দেওয়া হয় তাদের আত্মা আর কোনো দিন মুক্তি পায় না। তাদের আত্মা অভিশপ্ত হয়ে যায় এবং তাদের পরিবারের মানুষের কাছে ফিরে যেতে চায়, কিন্তু তাদের পরিবার আর তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করে না। তাই এই আত্মাগুলো সেই পরিবারের সদস্যদের খুন করে তাদের সাথে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। গ্রামের লোকেরা বলেন এই রকম ঘটনা কি পূর্বেও আর একবার ঘটেছিল। আবির গ্রামের লোকেদের কথা শুনে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু আসিফ কিছুতেই তাদের কথা বিশ্বাস করে না, কারণ এই কথাগুলোর সাথে বাস্তবতার কোনো মিলই খুঁজে পায় না। গ্রামে থাকা লোকেদের আত্মীয় স্বজনরাও বারে বারে তাদের নিষেধ করেছিল এই কবরস্থানে তাদের বাবাকে কবর না দেয়, কিন্তু আসিফ তাদের কথা কান না দেয়। সে জিদ করেই বাবার কবরস্থানে সেইখানেই বাবাকে কবর দিতে চায়। এছাড়া শহর থেকে কবরস্থানের বাসাটাও সহজ, তাই আসিফ কবর দেওয়ায় আসিফকে নানান তর্কে জড়িয়ে গ্রামের কোনো আত্মীয় স্বজনই তার বাবার দাফন দিতে আসেনি এখানে। এখন 3.5 হাত গর্তের
সামনে শুধু দাঁড়িয়ে আছে আসিফ, আবির, তাদের মামা, আসিফের 4জন শহরের বন্ধু এবং 2জন লোক যা কবর খুঁড়তে এসেছে। আর একটা খাটিয়াও রয়েছে, তাদের বাবার লাশ রয়েছে সেখানে। লাশটা দাফনের জন্য সবকিছু প্রায় জোগাড় করা হয়েছে। এরপর তারা দাফনের কাজ শুরু করে। কবরে ঠিক তখনই কবরস্থানে একটা পাগলের প্রবেশ। পাগল লোকটাকে দেখেই সবাই প্রথমে বেশ ভয় পেয়ে যায়। পাগলটার পরনে ছিল শুধু একটা ছেঁড়া লুঙ্গি আর একটা ছেঁড়া গেঞ্জি। পাগল লোকটা দৌড়াতে দৌড়াতে তাদের সামনে এসে হাজির হলো। এরপর অনেকটা কাঁদতে কাঁদতে তাদেরকে বিনয় করে বলতে লাগলো, তোমরা কি এখানে মরতে এসেছো? তোমরা কি পাগল হয়ে গেছো? তোমাদের কি নিজেদের জীবনের প্রতি কোনো মায়া নেই? তোমরা চলে যাও ওইখান থেকে। এখানে কাউকে কবর দিও না, তাহলে তোমাদের পরিবার আর কেউই বেঁচে ফিরতে পারবে না। ও তোমাদের কাউকে বাঁচতে দিবে না। চলে যাও এখান থেকে। নিজে থেকে অভিশাপের আহ্বান করো না। পাগল লোকটার কথা শুনে আবির এবং সবাই বেশ ভয় পেয়ে যায়। ওইদিকে আসিফ উল্টো অনেক বেশি রেগে যায়। সে পাগলকে ধাক্কা মারতে মারতে কবরস্থান থেকে বের করে দেয় আর বলে, এতটাই কি খারাপ পরিস্থিতি পড়েছে নাকি শেষ পর্যন্ত এই পাগলের উপদেশ আমাদের শুনতে হবে? আসলে কি এই পাগলের প্রচার? চলো তাড়াতাড়ি খবরটা দিয়ে দেই। আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হয় বৃষ্টি চলে আসবে। এরপর তারা সেই কবরস্থানে তাদের বাবার কবর দিতে ব্যস্ত হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই কবর দিয়ে দেয় তারা। কিন্তু কবর দেওয়ার সময় আসিফের এক অন্যরকম অনুভূতি অনুভব হয়, যা আসিফের আগে কখনোই শুনেনি। আসিফ যখন কবরে নেমে তার বাবার লাশটা মাটিতে রাখে, তখন এক অন্যরকম গায়ে শিহরণ আনা অনুভূতি তাকে গ্রাস করতে থাকে। কবরের লাশটা রাখার পরই যেন লাশটার মুখ থেকে কাফনের কাপড়টা সরায় আসে। সে তার বাবার লাশটার মুখের দিকে অনেকটা ভয় পেয়ে যায়। সে ভাবে বাবার লাশের চেহারা তো এতক্ষণে এতটা ভয়ঙ্কর লাগেনি, স্বাভাবিক একটা লাশের মতোই লাগছিল, তাহলে কবরের ভিতরে লাশটা রাখতেই এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো কেন? সে এর আগে অনেকটা আত্মীয় স্বজনেরই লাশ কবরে রেখেছে, কিন্তু এতটা ভয়ঙ্কর অনুভূতি তার মনে কখনো জন্ম দেয়নি। কবরে দাঁড়িয়ে কিছুক্ষণ এই বিষয়টা নিয়ে ভাবার পর আসিফ ব্যাপারটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে। সে ভাবল, গ্রামের লোকদের মুখে কবরস্থান সম্পর্কে এরকম অদ্ভুত কথা শোনার পর তার মানে উল্টাপাল্টা চিন্তা চলে বাধা এসেছে। আসলে সব ঘটনা দ্রুত স্বাভাবিকভাবেই ঘটছে। এরপর দ্রুত তারা দাফনের কাজ শেষ করে কবর দেওয়ার পর তারা নিজেই মুনাজাত করে আবার তাদের শহরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কবর দেওয়ার পর সবাই স্বাভাবিকভাবেই কবরস্থান থেকে বেরিয়ে আসলো। আবিরের মনে একটা ভয় কাজ করছিল। সে কবরস্থান থেকে বের হতে পথে বারে বারে শুধু তার বাবার কবরের দিকে ফিরে তাকাচ্ছিল। তার যেন মনে হচ্ছিল সেখান থেকে কেউ তাকে ডাকছে। সে বেশ ভয় পেয়ে যায়। এরপর আর পিছন ফিরে তাকালো না, সবার সাথে সোজা কবরস্থান থেকে বেরিয়ে আসলো। এরপর হঠাৎ তার মনে হলো তার কবরস্থানের ভিতর থেকে কেউ তাকে ডেকে বলছে, আমায় এক অভিশাপে একা ফেলে চলে আসিস না বাবা, আমায় তোমরা সাথে করে নিয়ে যা, আমি আবার তোমাদের সাথে আসতে চাই। আমাকে এই অভিশপ্ত কবরস্থানে রেখে আসিস না, আমায় নিয়ে যা বাবা। আবির বারবার কণ্ঠটা শুনে এবার সে আটকে ওঠে। পিছনে ফিরে তাকাতেই কিন্তু সেখানে কাউকেই দেখতে পেল না। সে ভাবলো এটা হয়তো তার মনের ভুল ছিল। সে আসলো এই অদ্ভুত বিষয়টা নিয়ে একটু বেশি ভাবছে, তাই হয়তো তার মাঝে উল্টাপাল্টা চিন্তা বেশি আসছে। এরকম আবির আর কিছুই না ভেবে সাথে সাথেই শহরে চলে আসলো। শহরে আসার পর তাদের জীবনটা আবারও আগের মতন স্বাভাবিক জীবনের মতোই চলতে থাকলো।
প্রথমে বেশ কিছুদিন তার বাবা হারানোর সুখে থাকলেও পরে শহরের ব্যস্ততায় তারা তাদের বাবার কথাটা কিছুটা ভুলতে সক্ষম হয়। আর গ্রামের লোকেদের বলা সেই অদ্ভুত কথাগুলো আর কেউই তারা মনে রাখেনি। শহরের আধুনিক জীবনের কাছে এই অভিশপ্ত কথাগুলো যেন বড়ই হাস্যকর। আসিফ, আবির, তাদের পরিবারের সকল সদস্যরা স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছিল। আসিফ রোজ সকালে 8টা থেকে রাত 8টা পর্যন্ত সে ব্যাংকে চাকরি করত। আর আবির রোজ সকাল সকাল বিশ্ববিদ্যালয়ে যেত, বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাড়িতে এসে পড়াশোনা করত। এইভাবে তার দিন কেটে যাচ্ছিল। আর আবির, তাদের মা, আসিফের স্ত্রী শাম্মী এবং আসিফের 5 বছরের মেয়ে আনিকা প্রায় সারাদিনই বাড়িতে থাকতো। এইভাবে চলে যাচ্ছিল তাদের দীর্ঘদিন। কিন্তু তাদের স্বাভাবিক জীবন আর বেশি দিন স্থায়ী হলো না। ধীরে ধীরে যেন তাদের জীবন অস্বাভাবিক আবির্ভাব ঘটতে লাগলো। একদিন দুপুরবেলা আসিফের স্ত্রী শাম্মী তার মেয়ে আনিকাকে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গোসল করতে গিয়েছিল। হঠাৎ ওয়াশরুমের ভিতর থেকে শাম্মী শুনতে পেল যে ঘরের ভিতর আনিকা কারোর সাথে কথা বলছে আর কিলকিল করে হাসছে। শাম্মী প্রথমে বেশ অবাক হয়ে ভাবতে লাগলো, এই দুপুরবেলা আনিকা কার সাথে কথা বলছে? মা তো পাশের ঘরেই ঘুমিয়ে আছে, এছাড়া বাড়িতে তো আর কেউই নেই। আসিফ এবং আবির তো বাহিরেই থাকে, তাহলে আনিকা কার সাথে কথা বলছে? এরপর শাম্মী দ্রুত গোসল শেষ করে আনিকাকে ঘরে গিয়ে দেখতে যায় যে সে আনিকার সাথেই কথা বলছে। কিন্তু ঘরে গিয়ে দেখে আনিকা চুপচাপ ঘুমিয়ে আছে। এই দিনে অন্য ঘরে আসিফের মাও ঘুমিয়ে আছে। শাম্মী পুরো অবাক হয়ে যায়, কারণ সে একটু আগেই ওয়াশরুমে স্পষ্ট আনিকার খিলখিল হাসির শব্দটা শুনতে পাচ্ছে। এরপর কিছুক্ষণ চুপচাপ এটা নিয়ে ভাবার পর শাম্মী মনে হলো এটা হয়তো তার মনের ভুল ছিল। আনিকা তো এখনই ঘুমাচ্ছে, এখনই ঘুম থেকে উঠেনি, তাহলে কথা বলায় কিভাবে আর হাসবেই বা কখন? তাই সে ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু এই ব্যাপার আর বেশি দিন স্বাভাবিক থাকে না। কিছুদিন পর এই ব্যাপারটা শাম্মীর রাতের ঘুম কেড়ে নেয়, কারণ এই ঘটনার পর থেকেই আনিকা বেশ অস্বাভাবিক হয়ে যায়। শাম্মী প্রায় লক্ষ্য করে আনিকা একা একা কারোর সাথে কথা বলতে থাকে। আনিকা নিজে নিজে একা কথা বলতে নিজেই হাসতে থাকে। আনিকা এমনভাবে কথা বলছে যেন মনে হচ্ছে তার পাশে অন্য একটা লোক বসে রয়েছে আর সে আনিকার সাথে গল্প করছে। যদিও শাম্মী আনিকার পাশে কাউকে দেখতে না পায়, শাম্মী এবং আনিকা রাতে একসাথেই ঘুমায়। মাঝরাতে শাম্মী ঘুম ভেঙে সে লক্ষ্য করলো আনিকা কারোর সাথে একা একা কথা বলছে। শাম্মীকে ঘুম থেকে উঠতে দেখে আনিকা বেশ চমকে যায় আর চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করে। একটা 5 বছরের মেয়ে হঠাৎ এরকম একটা অদ্ভুত ব্যবহার করা মোটেও স্বাভাবিক ঘটনা নয়। আনিকা এই অদ্ভুত ব্যবহার একমাত্র শাম্মী লক্ষ্য করে। বাড়িতে আর কারোর চোখে এই ঘটনাটি ব্যবহার ধরা পড়ে না। শাম্মী প্রথম দিকে এই ঘটনাটিকে নিয়ে স্বাভাবিকভাবেই নিয়েছিল, তাই বাড়ির অন্য কাউকে এইসব সম্পর্কে কিছুই বলে না। কিন্তু ধীরে ধীরে বিষয়টা আরও জটিল হয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে আসিফকে এই ঘটনা সম্পর্কে সে বলে। সে যখন আসিফকে এই ঘটনা সম্পর্কে বলে, কিন্তু আসিফ বিশ্বাস না করলেও পরে ছুটির দিনগুলোতে আনিকার দিকে লক্ষ্য রাখতে থাকে। এরপর শাম্মীর মতন আসিফের লক্ষ্য করা সেই আনিকা একা একা থাকতে বেশি পছন্দ করে। তাদের কখনো ছাদে, কখনো নিজের ঘরে শুধু একা একা বসে নিজের সাথে কথা বলতে থাকে। সে এমনভাবে কথাটা বলে যেন মনে হয় তার পাশে অন্য একটা লোক রয়েছে এবং তার সাথে সে গল্প করছে। এবার বিষয়টা নিয়ে আসিফ ও সিম্মির মধ্যে বেশ চিন্তায় পড়ে যায়।
আসিফ বা সিম্মি যখনই আনিকাকে কোনো বিষয়ে প্রশ্ন করে, আনিকা সরাসরি এই বিষয়ে অস্বীকার করে। সে বলে এবার একা থাকতে তার ভালো লাগে, কিন্তু কার সাথে কথা বলে না সে। এবার আসিফ এবং শাম্মী বেশি চিন্তায় পড়ে যায়। আনিকার এরকম গুছিয়ে মিথ্যা কথা বলাটা তাদের আরও বেশি চিন্তায় ফেলে দেয়, কারণ আনিকা মোটেও ওই রকমের মেয়ে ছিল না। আনিকা তো অনেক চঞ্চল একটা মেয়ে ছিল, কিন্তু হঠাৎ এরকম হয়ে যাওয়ার কারণটা কি? আর সে একটা বাচ্চা মেয়ে, তাই এভাবে এই বাচ্চা মেয়েটা হঠাৎ একে এতটা বদলে গেল কিভাবে? এরপর তারা বেশ আনিকার দাদাকে নিয়ে অনেক বেশি পছন্দ করত। তাই হঠাৎ তার দাদার মৃত্যুর কারণে হয়তো আনিকা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই আনিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সামনে তার আসিফ তাকে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার অনেকক্ষণ আনিকার সাথে নানান বিষয় নিয়ে কথা বলছে। এরপর আসিফ এবং সিম্মিকে জানায় যে আনিকা পুরোপুরি সুস্থ রয়েছে। বাচ্চা ছেলে মেয়েরা খেলার ছেলে এমন একটু অদ্ভুত অভিনয় করা, দুষ্টামি করতেই থাকে। যেহেতু তারা বাড়িতে আনিকার সাথে খেলার মতন সমবয়সী কেউই নেই, তাই হয়তো আনিকার একাকিত্ব দূর করার জন্য এমনটা করে। এটা কয়েক মাস পর এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া ডাক্তার আনিকার দিকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেয় তাদের। এরপর তারা কিছুটা নিশ্চিত হয়ে বাড়িতে ফিরে আসে। এরপর আনিকা এরকমই অস্বাভাবিক আর অদ্ভুত ব্যবহার করা একটু কমে নেয়। তবে সৌম্য এবং আসিফ এই বিষয়টা স্বাভাবিকভাবেই নিতে থাকে। তারা ভাবে হয়তো একাকিত্বের জন্য সে এমনটা করেছে। এছাড়াও আনিকাকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করে তারা। এভাবেই দেখতে দেখতে আরও বেশ কিছুদিন চলে গেল। এরপর একেবারেই তাদের সবচেয়ে বড় অঘটনটা ঘটল। সেদিন ছিল শুক্রবার। আসিফ এবং আবির দুজনেই ছুটির দিন। তারা দুজনেই মিলে সকাল 10টার দিকে বাজারে চলে গেল ঘরের টুকিটাকি বাজার করতে। বাজার করতে করতে তাদের প্রায় দুপুরের 12টা বেজে গেল। তারা যখন বাজার করা শেষ হয় বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, ঠিক তখনই সময়ে আবিরের মোবাইলে একটা কল বেজে উঠল। আবির পকেট থেকে মোবাইলটা বের করে দেখলো তার মা বাড়ি থেকে কল দিয়েছে। এরপর আবির কলটা ওপাশে থেকেই তার মা কাঁদতে কাঁদতে আবিরকে বলতে লাগলো, আবির বাবা, তুই তাড়াতাড়ি তোর ভাইকে নিয়ে বাড়িতে চলে আয়, বাড়িতে বড় বিপদ ঘটেছে, আনিকা মারা গেছে, তোরা তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। আবির এ কথাটা শুনে পুরাটাই আটকে উঠে। সে কল ধরার পর মায়ের কাছ থেকে এরকম কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কথাটা শুনে প্রায় পাগল হয়ে গেছে। সে কিছুই বুঝতে পারছে না আনিকা কি করে মারা যাবে। আনিকা তো একটু আগেই মা এবং দাদির সাথেই তার বাসায় রেখে এসেছিল তারা। এরপর আবির তার দুই আসিফকে এ সম্পর্কে কিছুই না বলে দুজনকে দ্রুত বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিল। তারা দুজন এরকমভাবে বাড়ি যাবে তারা কখনোই চিন্তা করেনি, এবং তার ভাই সাম্মী তাকে হঠাৎ এরকমভাবে বলবে তার ভাই আবির কখনোই চিন্তা করেনি। এরপর আবির তার ভাই আসিফকে এই সম্পর্কে কিছু না বলে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এর কিছুক্ষণ পর তারা বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছানো তাদের বাড়িতে এতটা ভিড় দেখে আসিফ এবং আবির পুরোই আটকে ওঠে। এরপর আসিফ এবং আবির দুজন ছুটে বাড়ির ভিতরে যায়। সেখানে গিয়ে দেখে ভিতরটা ক্রমশ বাড়ির ভিতর পর্যন্ত গিয়েছে। তাদের বাড়ির পিছনে একটা নতুন বাড়ির কাজ চলছিল কয়েকদিন ধরেই। সেখানে গিয়ে আবির এবং আসিফ যা দেখলো তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখলো বাড়ির পিছনে নতুন বিল্ডিংয়ের পিলারের রডের সাথে আনিকা উল্টে পড়ে আছে। বিল্ডিংয়ের সুচালু বড়
আনিকার শরীর হুকপিণ্ড বের করে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। রড পুরো তার বুকের ভিতর দিয়ে ঢুকানো, পিঠ দিয়ে বেরিয়ে গেছে। আনিকা পুরো শরীর এবং বিল্ডিংয়ের পিলার পুরো আনিকার রক্তে বিষে বেজে গেছে। আসিক এবং আবির দৃশ্যটা দেখে হাতকে মাটিতে বসে পড়ল। তাদের মস্তিষ্ক আর শরীর যেন অবশ হয়ে যেতে লাগলো। অন্যদিকে কারো বুঝতে বাকি রইল না যে আনিকা তাদের বাড়ির ছাদ থেকে নতুন বিল্ডিংয়ের রোডের উপর গিয়ে পড়ে গিয়েছিল এবং শেষেই মারা যায়। খুব খারাপভাবে রোডে আটকে পড়ে কেউ তাকে এখান থেকে উঠাতে পারেনি এবং অতিরিক্ত রক্তপাতের কারণে সে মারা যায়। কিন্তু আনিকা ছাদ থেকে পড়লো কিভাবে? সবাই ভাবে ছাদের উপর হয়তো পা পিছলে এখানেই পড়ে গেছে, তাই এবার এটাকে সাধারণ একটা দুর্ঘটনা ভাবে। এরপর পুলিশ আসে এবং আনিকার লাশকে সেই পিলারের রড থেকে বের করে। এতক্ষণে সবাই বুঝতে পারে গেছে যে আনিকা মারা গেছে। আনিকার মা এইভাবে তার মেয়েকে রোডের উপর পড়ে থাকতে দেখে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আনিকার বাবাও নির্বাম দর্শকের মতন তাকিয়ে তাকিয়ে শুধু মেয়েটার লাশটা দেখছিল। এইদিকে আবিরের যেন তার চোখের বিশ্বাস করতে পারছে না। সে কল্পনা করতে পারেনি যে তার জীবনে এমন একটা দিন আসবে। এইদিকে তার মাও এমন দৃশ্যটা দেখা অনেক অসহ্য হয়ে পড়েছে। এদিকে যেন তাদের জীবনটা পুরো পাল্টে গেছে। কয়েকদিন আগেই তাদের বাবার মৃত্যুর সুখ বলতে না বলতেই এখন পরিবারের আরেকজন সদস্যের অকাল মৃত্যুর সাক্ষী হলো তারা। এরপর আনিকার দাফন শহরের একটা কবরস্থানে শেষ করেন তারা। আসিফ, আবির, পুরো পরিবার যেন ভেঙে পড়েছিল। তাদের এই বেঁচে থাকার কারণটা যেন তাদের চোখের সামনেই মারা গেল, আর তারা কিছুই বলতে পারল না। তারা শুধু ভাবছিল, ইস, যদি আরেকটা সতর্ক থাকতাম আমরা, তাহলে হয়তো আজকের দিনটা আমাদের দেখতে হতো না। তারা কিছুতেই আনিকার কথা বলতে পারছিল না। তারা সিম্মিকে আনিকার জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিল। এরপর থেকেই দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহের মতন কেটে যায়। আসিফ অফিসে যাওয়া শুরু করলো। আবির আবারও লেখাপড়ায় ব্যস্ত হয়ে পড়লো, আর সিম্মি নানান সাংসারিক কাজে ব্যস্ত থাকার চেষ্টা করে। যদিও কেউ এখন পর্যন্ত আনিকাকে বলতে পারেনি, তারাও বলাও সম্ভব নয়। আনিকা বলেই তাদের পরিবারের আরও একটা নতুন বিপদ হাজির হলো। এরই মধ্যে সিম্মির চোখে হঠাৎ করে অদ্ভুত ঘটনা ধরা পড়ল। এবার সিম্মি আনিকার করা আচরণগুলো প্রতিফলন লক্ষ্য করে তার শাশুড়ি অর্থাৎ আসিফের মায়ের ভিতর। আসিফের মা কেমন যেন অদ্ভুত আচরণ করা শুরু করে। সিম্মি যখন তার পাশে থাকে তখন সে চুপচাপ বসে থাকে, আর সেই সিম্মি থেকে একটু দূরে অন্য ঘরে যায়। ঠিক তখনই সে একা একা নিজের সাথে কথা বলতে থাকে। সেও এমনভাবে কথা বলে যেন মনে হয় তার পাশে কেউ বসে আছে এবং তাই সে সিম্মির সাথে গল্প করছে, যদিও সিম্মি কাউকে দেখতে পায় না। সিম্মি এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। আনিকার সাথে তার শাশুড়ি মায়ের ব্যবহার কোনো মিল পায় না সে। এরপর সে একদিন সাহস করে আসিফের মায়ের কাছে জানতে চায় যে সে একা একা কথা বলে, কিন্তু আসিফের মা অনেকটা আনিকার মতনই করে উত্তর দেয়, আমার একা থাকতে ভালো লাগে, কিন্তু আমি কারোর সাথে কথা বলি না। এই উত্তর শুনে সিম্মি আরও বেশি অবাক হয়ে যায়, তার চিন্তায় পড়ে যায়, কারণ ঠিক এরকম উত্তর সে আনিকার কাছ থেকে পেয়েছিল। সে কিছুই বুঝতে পারছে না যে এই পরিবারের সাথে কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। ধীরে ধীরে এসব এতটাই অদ্ভুত ব্যবহার করেছেই বা। প্রথমে আনিকার এখন মা, সে এসব ভাবতে ভাবতে প্রায় পাগল হয়ে যাচ্ছিল।
এদিকে একের পর এক সুখে আবির এবং আসিফের মন তেমন ভালো ছিল না। তাই সিম্মি নতুন করে তাদের কোনো চিন্তায় ফেলতে চায়নি। এই বিষয়টা তাদের থেকে লুকিয়ে যায় সে। আসিফ বা আবির কাউকে এই সম্পর্কে কিছুটা না বলে সিম্মি। এইভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। সিম্মি ধীরে ধীরে ঘটনাটাকে স্বাভাবিকভাবেই নেয়। এবার সেভাবে শাশুড়ি মা হয়তো হঠাৎ আনিকার এই দুর্ঘটনা দেখে মানসিকভাবে অসহ্য হয়ে পড়েছিলেন। এরপর আর এই বিষয়টা নিয়ে বেশি কিছু ভাবেন না সে। কিন্তু সে স্বাভাবিক বিষয়টা আর বেশি দিন স্বাভাবিক থাকে না। একদিন এই বিষয়টা তাকে অনেক বেশি অবাক করে দেয়। সেদিন আসিফের মাকে শাম্মী রাতে খাবার টেবিলে ডাকতে তার ঘরের দিকে যায়। শাম্মী যেই তার শাশুড়ি মায়ের ঘরের সামনে গেল, সে দেখলো দরজায় ভালো করে চাপিয়ে দেওয়া রয়েছে, আর ভিতর থেকে শাশুড়ির কথা বলার শব্দ স্পষ্ট তার কানে ভেসে আসছে। কিন্তু সে এবার কথা বলছিল না। এবার আসিফের মায়ের কণ্ঠের সাথে আরও একটা কণ্ঠ সাম্যের কানে ভেসে আসলো। কণ্ঠটা একটা বৃদ্ধ লোকের। কথাটা শুনে সিম্মির বুঝতে বাকি রইল না, আরে এটা তো আসিফের বাবার কণ্ঠ। আসিফের বাবা তো মারা গেছেন। সিম্মি পুরা আঁতকে উঠে। তাহলে আসিফের মা তার সাথে কথা বলছেন কিভাবে? এরপর সিম্মি অবাক হয়ে দ্রুত দরজাটায় ধাক্কা মেরে ভিতরে যায়। এটা দেখতে যে ভিতরে আসলো কে আসে ভিতরে। তার সাথে আসিফের মা কথা বলছেন। কিন্তু এরপর সিম্মি যা দেখলো তাতে সিম্মি আরও বেশি অবাক হয়ে গেল। কারণ ঘরের ভিতর শুধু আসিফের মা একা চুপচাপ বসে রয়েছেন, আর কেউ নেই সেখানে। কিন্তু একটু আগেই তো বাহির থেকে সে ঘরের ভিতর স্পষ্ট আসিফের বাবার কণ্ঠ শুনছে। সিম্মি বেশ অবাক হয়ে ঘরের এদিক ওদিক আসিফের বাবাকে খুঁজতে থাকে, কিন্তু আসিফের মা ছাড়া আর কাউকেই দেখতে পায় না সে। এরপর সিম্মি অবাক হয়ে আসিফের মাকে প্রশ্ন করে, মা, আপনি আমার সাথে কথা বলছিলেন? সিম্মির কথাটা শুনে আসিফের মা কিছুটা অবাক হয়ে উত্তর দেন, আমি আবার কার সাথে কথা বলবো? আমি তো চুপচাপ এখানে বসেছিলাম। সিম্মি এরকম উত্তর দেওয়ায় কিছুটা বলতে পারেননি আসিফের মাকে। সিম্মি শুধু ভাবছিল তাহলে কি সে ভুল শুনেছে। এরপর ভাবলো হয়তো ভুল কিছুই শুনেছে, নইল মৃত মানুষ আবার কিভাবে ফিরে এসে কারো সাথে কথা বলতে পারে। এরপর সিম্মি কিছুটা স্বাভাবিক হয়ে তার শাশুড়ি মাকে নিয়ে খাবার টেবিলে রাতের খাবার খেতে যায়। আসিফ, আবির, সিম্মি এবং তাদের মা চারজন মিলে একসাথে খাবার টেবিলে রাতের খাবার শুরু করে। খাবার টেবিলের মাঝখানেই আসিফের মা হঠাৎ খুব রেগে খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এরপর আসিফের মা পাগলের মতন হাসতে থাকে। সে হাসতে হাসতে খেদে ফেলে আবার কাঁদতে কাঁদতে হাসতে থাকে। তাকে হঠাৎ এরকম অদ্ভুত ব্যবহার করতে দেখে সবাই ভয় পেয়ে যান। তার কিছুতেই বুঝতে পারছিল না যে উনি এরকম অদ্ভুত আচরণ করছেন কেন। আসিফ এবং আবির তাকে ধরে নিয়ে যায়। তাদের মাকে প্রচুর শক্তিতে ধাক্কা দিয়ে মেঝেতে তাদের ফেলে দেয়। আবির, আসিফ কিছুই বুঝতে পারে না যে তাদের সাথে এমন কি হচ্ছে। তাদের মা হঠাৎ এতটাই অদ্ভুত ব্যবহার করছে কেন তাদের সাথে। এরপর তাদের মা হঠাৎ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, কেউ বাঁচবি না, কারো বাঁচা উচিত না, তোরা বাঁচবি না। ও সবাইকে ডাকছে, সবাই ওর সাথে যাবে, সবাই তার কাছে যাবে। এতটুকু বলে পাগলের মতন দৌড়াতে দৌড়াতে তাদের মা বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। আবির আর আসিফ কিছুই বুঝতে পারেন না তাদের মা হঠাৎ করে পাগল হয়ে গেল কিভাবে, আর বাহিরে কোথায় যাচ্ছে সে। এরপর পিছু আবির আর সিম্মি তিনজনই ছুটতে থাকে।
যতক্ষণে তারা বাহিরে পৌঁছালো, দেখলো বাড়ির সামনের রাস্তায় একটা রক্তাক্ত দেহ পড়ে আছে। আবির আর আসিফ দেখেই বুঝতে পারলো যে তাদের মায়ের দেহ। তাদের মা দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে একটা ট্রাকের সামনে এসে দাঁড়িয়েছিল। ট্রাক ড্রাইভার হঠাৎ করে তাদের দেখে বুঝে গাড়িটা থামাতেই তাদের মা গাড়ির চাকার নিচে পিষে গিয়েছিল। আসিফ আর আবির তাদের মায়ের রক্তাক্ত দেহ এইভাবে দেখে পুরো আঁতকে ওঠে। এরপর আশেপাশের লোক এবং আবির সবাই মিলে তার মাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু যতক্ষণে তারা হাসপাতালে পৌঁছায় তার আগেই তাদের মা পৃথিবী ত্যাগ করে ওপারের দুনিয়ায় পাড়ি জমায়। ডাক্তার তার মাকে মৃত ঘোষণা করে। এরপর আবির আসিফ তিনজনই কান্নায় ভেঙে পড়ে। তাদের পরিবারের তিনজনের শোক নেমে আসে। আবার তাদের বাড়ির আত্মীয় স্বজনরা এসে ভিড় জমায়। তাদের মায়ের লাশকে শহরের একটি কবরস্থানে দাফন করে দেওয়া হয়। সবাই তাদের মায়ের মৃত্যুটাকে একটা সাধারণ সড়ক দুর্ঘটনায় ভাবে, কিন্তু আবির, আসিফ আর স্বামী তো জানে এটা একটা সাধারণ দুর্ঘটনা ছিল না। তাদের মায়ের সাথে নিশ্চিত অস্বাভাবিকভাবেই অদ্ভুত কিছু ঘটেছিল, তাই সে আত্মহত্যা করেছে। কিন্তু কি করতে পারে এটাই তার মাথায় আসছিল না। এছাড়া তাদের এলাকায় মানুষ এবং তাদের শহরের আত্মীয় স্বজনরা এই বিষয়টা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিল। একসাথে পরিবারের অনেকগুলো সদস্যরা ধীরে ধীরে মৃত্যুর কাছে বেশ স্বাভাবিক লাগছিল। কিন্তু তখন পরিবারের কোনো সদস্যরাই এর কোনো সমাধান করতে পারছিল না, তা উত্তর খুঁজে পাচ্ছিল না। তখন এরা আর কি করবে? এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আবির, আসিফ আর স্বামী শারীরিকভাবে বেঁচে থাকতেও তাদের আত্মীয় মৃত্যু অনেক আগেই ঘটে গিয়েছিল। হঠাৎ করে মানুষগুলো হারিয়ে যাওয়া, সবাই মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। এই ঘটনার পর সিম্মি আসিফ এবং আবিরকে আগ থেকে সব ঘটনা খুলে বলেন। স্বামী দেখা সেই ঘটনাগুলো যে তাদের জানায়। স্বামী বলে সে মারা যাওয়ার আনিকার মতন বেশ কিছুদিন ধরে খুব একে একা থাকতো এবং একে একা নিজের সাথে কথা বলতে যেত। এই একার কথা শুনে আসিফ কিছুটা আন্দাজ করতে পারে এবং দুজনের মৃত্যুর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু কি সম্পর্ক থাকতে পারে এটা তারা কেউই আন্দাজ করতে পারে না। তাদের জীবন যেন ধীরে ধীরে আরো বেশি অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। তাদের সাথে অদ্ভুত ঘটনা যেন আর কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। এবার তাদের সাথে সবচেয়ে বড় অঘটনটা ঘটে গেল। সেদিন আসিফ একটা জরুরি কাজে ব্যাংকে যায়। ওইদিকে আবির বাড়িতে ছিল না, সে এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। সিম্মিকে বাড়িতে একা রেখে তারা বাহিরে গিয়েছিল। আসিফ ব্যাংকে জরুরি কাজ করছিল। তখনই সে সময়ে মোবাইলে তার মামার নাম্বার থেকে একটা কল আসলো। আসিফ কলটা ধরে আন্দাজ করে বলল, হ্যালো মামা। এরপর তার মামা তাকে যা বলল তার শোনার জন্য আসিফ মোটেও প্রস্তুত ছিল না। তার মামা বলল, তুই কোথায় রে বাবা? তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, এটা বড় সর্বনাশ হয়ে গেছে। তোদের পুরো বাড়িটায় আগুন লেগে গেছে, বাড়ির সব কিছু পুড়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। মামার মুখে হঠাৎ এরকম কথা শুনে আসিফ বয়ে আটকে ওঠে। সে জানে যে সিম্মি একা একা বাড়িতে রয়েছে, তাহলে সে আবার কিছু হয়নি তো সিম্মির। এরপর আসিফ আবিরের কল দিয়ে আগুন লাগার কথাটা জানায়। আবির এইরকম কোনো কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে বয়ে আটকে এবং সিম্মির কথা শুনে কিছুটা চিন্তা করতে থাকে। এরপর তারা দুজনে খুব দ্রুত বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছানো আবার
সেই 1,80,000 টাকা দিয়েছিল, বাট পরে জানলাম সেই 1 কোটি হাজারো 30,000 টাকা মানুষের দিয়েছে। ভিড় কিন্তু দেখে 1,30,000 তাদের টাকা, হৃদয় 1,30,000 টাকা স্পন্দন দিয়েছে। যেন আরো বেড়ে যায়। বাট এরপর সে তারা যখন তার ধীরে কাছে ধীরে টাকাটা নেয় ভিড় ওই ব্যক্তির কাছ ঠেলে থেকে, তো ওই বাড়ির ব্যক্তি তাকে ভিতর বিশ্বাস দিকে করতে পারতেছিল এগিয়ে না। যায়। বলল, আমি আপনাকে কিভাবে বাড়ি টাকা দিব? যেতেই আপনি দেখলো না পাঠান বিদেশ। তাদের বাড়ি তখন আর সে বিরক্ত হয়ে তার যে এখন personal তাদের passport, বাড়ি সে পুরোটাই passport দিয়ে বলছে, ঠিক অবস্থা আছে, নেই। আপনার passportটাই তাদের রাখেন। বাড়ি কারণ তার পুরো টাকার কয়লা প্রয়োজন হয়ে কিন্তু। গিয়েছিল। সে passport দিয়ে আবির তার কাছে এবং টাকা নিয়ে আসিফ নেয়। পাগলের আমরা মতন তাকে সিম্মিকে চারিদিকে খুঁজতে থাকে। যে এরপর বন্ধু, দেখে তাকে বাড়ির মূলত সামনে ধরেই তাকে পাটির সামনে সাদা কাপড় ভাগ্য দিয়ে বলো একটা আমার কাছে কিন্তু লাশ ওই দিনই ডেকে রাখা পাসপোর্টটা পেয়ে যাই। হয়েছে। এবং পাসপোর্টে যে এনআইডি ছিল, আমরা এনআইডি কপি সাদা কাপড়ের আমরা কিন্তু তার মুড়ানো। বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ তাদের করে যে দিই। চিনতে এবং বাকি আমরা রইল সমস্ত না, জায়গায় ল্যান্ড এবং ওইটা সিক্রেট তাদের আমরা খুঁজে সিম্মির লাশ। যার প্রেক্ষাপটে সিম্মি পুরো পরে শরীরে আমাদেরকে ধরার আগুনে জন্য বিভিন্ন পুড়ে অভিযান চালাই। ঝলসে আমরা গেছে। প্রথমে জানতে পারি লাশটা যে দেখে আমাদের চিনার তথ্য উপায় মাধ্যমে নেই চিটাগাঙে ছিল, যে আমরা এটা চিটাগাং কার টিম পাঠাই। লাশ। পরে দেখি কিন্তু আবার এই ঢাকায় সিম্মির টিম পাঠাই। আমরা গঠন একসাথে দেখে 3টা টিম বোঝা পাঠিয়েছি। যায় যে এটা তো সে স্পষ্ট এতই চালাক একটা যে মেয়ের সে লাশ। একবার তাই এই হোয়াটসঅ্যাপে বাড়িতে ভয়েস দেওয়ার সিম্মি পরে আর ছাড়া তাকে খুঁজে পাওয়া যায় আর না। কোনো এক এক সময় মেয়েই তাকে ছিল একই না। জায়গায় দেখি। আসিফ তার পুরো মোবাইলে আমরা কান্নায় কিছু ভেঙে বিকাশ পড়ছিল। করি। বিকাশ আসিফ করার পরে সে আবির আবারও সে তো তাকে online বাইয়ের game সান্ত্বনা player ছিল। দেওয়ার সে চেষ্টা game player, করছিল। তার একটা account ছিল। সে কি এরপর করতো? পুলিশের টাকাটা আমরা গোয়েন্দা পাঠাই, চলে account আসে। করে ফেলতো। এর এবং আগেই ফায়ার online সার্ভিস যে চলে আসে। automatically তার কাছ থেকে তারা বিভিন্ন নানান জায়গায় তদন্ত বিকাশের করার মাধ্যমে পর তার account থেকে অবশেষে টাকা জানায় হয়তো গ্যাস তাকে সিলিন্ডার tracing করা অনেক tough ছিল। ব্লাস্ট যাই হোক, এবং আমরা পুরো আমাদের বাড়িতে CTTC আগুন সহায়তা ছড়িয়ে নেই এবং পড়েছিল। CTTC সহায়তায় আর আমরা মেয়েটা অর্থাৎ তাকে সিম্মি সর্বশেষ সেই সময় আবার, রান্না করেছিল। সিলেট মেট্রোপলিটন তাই এলাকা সে থেকে সাথে গ্রেফতার সাথেই করছি আগুনে কোম্পানি। পুড়ে মারা তো এই ছিল যায়। আমাদের একের পর এক অভিযানের দুর্ঘটনায় ফলাফল। তাদের আপনারা পরিবারের সবাই সদস্যদের আমার সাথে ছিলেন, এভাবে আপনারা মৃত্যু আপডেট নিয়েছেন করছিল। এবং আমার কাছ প্রথমে থেকে 5 বছরের এই মেয়ে ঘটনার পরে আনিকা অনেকে ছাদ এসেছেন থেকে যে পড়ে মারা গেল। আছে কিনা। আমি কিন্তু এরপর তাদেরকে আবির ও বলেছিলাম আসিফের যে মা আমরা গাড়ি দুর্ঘটনায় অনেকটা মারা গেল। সাফল্যের কাছাকাছি চলে এসেছি। এবার আপনারা সিম্মি হচ্ছে যে একটা গ্যাস ভালো সম্পর্ক। সিলিন্ডারের এবং আমার দুর্ঘটনায় বিশ্বাস যে আপনারা আগুনে আমার সেই, পুড়ে মারা গেল। কথাটা এইসব বাস্তবায়িত কিছুই হয়েছে দুর্ঘটনা এবং ছিল পেয়েছেন। নাকি অন্য তো কিছু? সিলেট মেট্রোপলিটন একসাথে একই পরিবারের এতটা দুর্ঘটনা মোটেও স্বাভাবিক ছিল না। কেউ এইগুলা স্বাভাবিকভাবেই নিচ্ছিল না। এদিকে এর পিছনে কি কারণ থাকতে পারে সেটা বুঝতে পারছিল না কেউ। তাকে একটা হোটেল থেকে ধরা হয়েছে। এবার যেন শুধু মৃত্যুকে বরণ করেই নেওয়া তাদের বেঁচে রইল আবির ও আসিফ। সিম্মির দাফন আজ শেষ করা হলো। তারা কবরস্থান থেকে বের হয়ে আবির আসিফের কাছে গিয়ে বলল, ভাইয়া আমি হয়তো জানি এসব দুর্ঘটনা কে ঘটাচ্ছে আর কেনই বা ঘটছে। এগুলো একটা দুর্ঘটনা ছিল না ভাইয়া, এইসব ছিল খুন। আনিকা ভাবি এবং মা তিনজনকে খুন করা হয়েছে। সে কিন্তু প্রতারণা করেই আবিরের কথাটা শুনে আসিফ পুরো আটকে উঠে এরপর বলল, কি বলছিস তুই এসব কি করে জানবি? আর এইগুলা দুর্ঘটনা নাকি খুন? তোকে কে বললো এইগুলা খুন করেছে? এরপর আবির কিছুক্ষণ চুপ থেকে বলল, উত্তরে দে, আমার মনে হয় সেই গ্রামের লোকের কথাগুলো ঠিক হয়েছে। ওই লোকগুলা বলেছিল এটা অভিশপ্ত কবরস্থান, আর ওইখানে যাদের কবর দেওয়া হয় তারা নাকি আত্মা কখনো শান্তি পায় না। তারা আবার কাউকে পরিবারের কাছে ফিরে চলে আসে এবং তাদের পরিবারের সদস্যদের খুন করে তাদের সাথে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। আমার মনে হচ্ছে তাদের বলা কথাগুলোই ঠিক। আমাদের বাবার আত্মা আবার আমাদের পরিবার ফিরে এসেছে। সেই আনিকা মা এবং সিম্মিকে খুন করেছে, নইলে তুমি বলছো এতটা দুর্ঘটনা কি করে হলো? আবিরের কথা শুনে আসিফ আবারও খুবই রেগে আবিরকে বলল, তুই কি আসলেই পাগল? এসব অভিশপ্ত বলে কিছুই হয় না। মৃত্যুর পর মানুষের আত্মা আর ফিরে আসে না। এসব তুই কেবল একটা দুর্ঘটনাই ছিল। তুই এই বিষয় নিয়ে একটা কথাও বলবি না আমায়। আবির এবার ভিন্ন রকম চিন্তা করছিল, কিন্তু আসিফ বরাবরের মতন স্বভাবের ছেলে, সে কিছুতেই অভিশপ্ত কথাটা মেনে নিতে পারছে না। তাদের বাড়ি থেকে তাদের মামার বাড়িটা খুব একটা দূরে না। তাই রাতে আবির ও আসিফ তার মামার বাড়ি থাকতে যায়, কারণ তাদের নিজের বাড়ি আর এখন টাকার উপযুক্ত নেই। রাত প্রায় 9টা বাজে। বাড়ির সবাই একসাথে বসে আছে। সবাই আসিফ ও আবিরকে নানান কথা বলে সান্ত্বনা দিচ্ছিল। তাদের এই পৃথিবীতে আপন বলতে কেউই রইল না। তারা সবাই একে অপরের সাথে কথা বলছিল।
তাদের সবার কথার মাঝখানে আসিফ বলে উঠল, তাকে একটু তার ব্যাংকের অফিসে যেতে হবে। ব্যাংক থেকে যেন তাকে কে যেতে বলছে। বাড়ির সবাই তাকে যেতে নিষেধ করলো, বলল আজ এমন দুর্ঘটনা ঘটলো, তাই আজ রাতে অফিসে যেতে হবে না। বাট আপাতত থাকবে। কিন্তু আসিফ কারো কথাই শুনলো না। সে বলল তাকে নিয়ে ব্যাংকে কি সমস্যা হয়েছে। আবির তার সাথে যেতে চাইলো। সে আবিরকে যেতেও না করলো। এরপর সে তার মামার প্রাইভেট কারটা নিয়ে আসিফের পথে ছুটলো। আবির বেশ অবাক হয়ে গিয়েছিল। আজকের দিনে তার স্ত্রী মারা গেল, আর রাতের বেলায় সে ভুলে অফিসে যেতে চাচ্ছে। এরপর এটা নিয়ে আবার বেশ কিছু ভাবলো না সে। রাত প্রায় 12টা বাজে। নিজের ঘরে একা একা বসেছিল আবির। এরপর ভাবলো এত রাত হয়ে গেছে, এখনো ভাইয়া বাড়িতে আসছে না কেন। এটা ভাবতে ভাবতে তার পরিবারে মোবাইলে অফিসের নাম্বার থেকে একটা কল আসলো। নাম্বারটা দেখেই আবির দ্রুত কলটা ধরলো। কলটা ধরার উপাস থেকে আসিফকে কাদা কাদা কণ্ঠে ভেসে আসলো। আসিফ এমনভাবে কথা বলছিল যেন মনে হচ্ছিল সে কিছু দেখে প্রচুর ভয় পেয়ে গেছে। আসিফ কাঁদতে কাঁদতে আবিরকে বলতে লাগলো, আমায় বাঁচা ভাই। সেই গ্রামের লোকগুলার কোটাই ঠিক হয়েছে, বাবার আত্মা আবার ফিরে এসেছে, আমায় বাঁচা ভাই। এই বলে সে অনেক কাঁদতে থাকে। এতটুকু কথা বললেই আসিফ কলটা কেটে দিল। আর আবির কথাটা শুনে পুরো আটকে উঠল। সে কিছুই বুঝতে পারল না। আসিফ হঠাৎ করে এসব কথা বলছে কেন? এবার কি হবে? আসিফের তো কোনো বিপদ হলো না তো আবার? আসিফ কথাটা শুনে বেশ ভয় পেয়ে গেল। সে তার পরিবারের সব সদস্যদের হারিয়েছে। এখন যদি সে আসিফকেরও কিছু হয় তাহলে সে বাঁচবে কি করে? এবার আবির আসিফের নাম্বারে কয়েকটা কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসিফের নাম্বারটা বন্ধ পায়। এবার তার চিন্তা আরও বেড়ে যায়। সে দ্রুত তার মামার ঘরে যায়। এরপর আবির তার মামাকে সব কথা খুলে বলে। আবির বলে যে আসিফ হয়তো কোনো বিপদে পড়েছে। সে একটু কাঁদতে কাঁদতে এবার আবিরকে কল দিয়েছে। এরপর হঠাৎ কলটাই কেটে যায়। এরপর ওপাশ থেকে আসিফের নাম্বারটা বন্ধ রয়েছে। আবিরের মামাও কথাটা শুনে বেশ চমকে ওঠেন। সেও আবিরের মতন বেশ চিন্তায় পড়ে যায়। এবার আবির এবং তার মামা দুজনেই মিলে খুব দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসিফকে খুঁজতে যায়। প্রথমে তারা আসিফের ব্যাংকে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা আরও বেশি অবাক হয়। তারা সেখানে গিয়ে জানতে পারে যে আসিফ আজ রাতে অফিসেই আসেনি এবং জরুরি কোনো কাজে তাকে আসতেও বলা হয়নি। তার কথাটা শুনে তারা পুরাই অবাক হয়ে যায়। তারা আর ভাবে আসিফ শুধু শুধু তাদের মিথ্যা কথা বলে এত রাতে বাড়ি থেকে বেরিয়ে যে গেল কেন? তবে তাদের চিন্তার মাত্রা আরও বেড়ে গেল। এরপর আবির এবং আবিরের মামা অনেকগুলো রাস্তা ঘুরে বেড়ায় আসিফকে খুঁজতে, কিন্তু কোথাও আসিফের খুঁজে পায় না তারা। এর ভিতরও আসিফকে অনেকবার কল দেয় আবির, কিন্তু সে থেকেই যেভাবেই বারে বারে আসিফের মোবাইলটা বন্ধ পায়। এইভাবে দেখতে দেখতে রাত প্রায় 3টা বেজে যায়। এরপর রাস্তায় চলতে চলতে হঠাৎ আবির এবং তার মামা লক্ষ্য করে যে রাস্তার একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুলিশও সেখানে ভিড় করে দাঁড়িয়ে তকতে দেখা যাচ্ছে। আবির এবং তার মামা বেশ অবাক হয়। তারা এত রাতে রাস্তার পাশে এতগুলো মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে কেন? এরপর আবির এবং তার মামা ধীরে ধীরে সেই জায়গাটার দিকে এগিয়ে গেল। এরপর ভিড় ঠেলে একটু সামনেই যাওয়ার পর তারা যা দেখলো তা দেখে পুরো আঁতকে উঠল। তারা দেখলো সে তার গাড়ির রাস্তার পাশে বড় একটা গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে আছে। গাড়িটা তারা দেখে চিনতে বাকি রইল না যে এটা তো সেই গাড়িটা আসিফ একটু আগে রাতের বেলা বেরিয়েছিল। আর গাড়িটা দেখে তারা আটকে উঠে কাঁদতে কাঁদতে থাকে। এরপর গাড়িটা একটু একটু কাছে যেতেই তারা দেখলো
আসিফের রক্তাক্ত শরীর ভিতরে পড়ে আছে। আসিফের লাশটা দেখে আবির এবং তার মামা দুজনেই পুরো নির্বাক হয়ে গেল। তারা বুঝতে পারছিল না যে, তারা কল্পনাই করতে পারছিল না যে আসিফ মারা গেছে। তারা ভাবতে লাগলো সেই আসিফ এভাবে অ্যাক্সিডেন্ট করলো কিভাবে। আসিফ তো বেশ ভালোই গাড়ি চালাতে পারে। এরপর সেখানকার পুলিশ তাদের জানালো যে আসিফের গাড়ি হয়তো ব্রেক ফেল করেছিল, তাই সে ব্রেক নিয়ন্ত্রণ করতে পারছিল না। এই গাছের সাথে গাড়িটা ধাক্কা লাগিয়ে দেয় এবং এক পর্যায়ে অতিরিক্ত রক্তপাতের কারণে সে মারা যায়। এরপর আশেপাশের সব মানুষ অ্যাক্সিডেন্টের শব্দ শুনতে পেয়ে এখানে ছুটে আসেন এবং পুলিশ খবর দেয়। যদি কেউ নিজের চোখে দুর্ঘটনা হাতে দেখেননি, কিন্তু নিঃসন্দেহে একটি বড় একটা দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা রাত প্রায় 12টার দিকে ঘটে। কথাটা শুনে আবিরের মামা বেশ চমকে যায়, কারণ সে জানতো সে তার গাড়িতে কোনো রকম সমস্যা ছিল না, আর ব্রেকে সমস্যা থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে গাড়িটা ব্রেক ফেল হলো কিভাবে? আবির এবং তার মামা কিছুক্ষণ চুপ করে সেখানেই বসে রইল। আবির জানে সে এইভাবে সবার একটা অস্বাভাবিক মৃত্যু সড়ক দুর্ঘটনা ভেবে উড়িয়ে দিবে, কিন্তু আবির জানে যে এটা মোটেও কোনো স্বাভাবিক সড়ক দুর্ঘটনা না, এটা একটা খুন। তার মাথায় শুধু আসিফের বলা সেই শেষ কথাটাই ঘুরতে থাকে, আমার বাচ্চা ভাই। সেই গ্রামের লোকগুলা বলা কথাটাই ঠিক হয়েছে, বাবার আত্মা আবার ফিরে এসেছে। আবির বুঝতে পারে সে যে তার ধারণাটাই ঠিক ছিল, তার বাবার আত্মা আসলেই আবার ফিরে এসেছে এবং সে এক এক করে পরিবারের সদস্যদের খুন করে ওপারের দুনিয়ায় নিয়ে যাচ্ছে। প্রথমেই আনিকা, তারপর তাদের মা, এরপর সিম্মি, এখন তার বড় ভাই আসিফকেও খুন করেছে সে। এবার সবাইকে খুন করবে সে। আর এখন শুধু একজনই বেঁচে আছে। আবির জানে সে এরপরই সে একজনও ওপারের দুনিয়ায় পাড়ি জমাবে। এই একজনের তার বাবা খুন করেছে, সেই একজন আর কেউ না, সে বাকি আর আবির নিজেই। আবির জানে এরপর সে নিজেও মারা যাবে, তার মৃত্যু অতি সন্নিকটে। পরিবারের বাকি সদস্যদের মতন সে হয়তো এক দুর্ঘটনায় মারা যাবে, তার মৃত্যুও এবার কেউ টেকাতে পারবে না। এরপর দেখতে দেখতে প্রায় সকাল হয়ে যায়। আসিফের লাশটা তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার নানান আত্মীয় স্বজনরা আবারও বাড়িতে এসেছেন, ভিড় জমাতে থাকেন, কান্নাকাটি করতে থাকেন। তবে এই ঘটনাগুলো আবিরের কাছে যেন একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে, কারণ সে এই মাসে কয়েকবার এরকম ঘটনার সম্মুখীন হয়েছে। তার অনুভূতিগুলো এখন যেন মারা গেছে। সে একজন জীবিত লাশের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কর্মকাণ্ড দেখছিল। এরপরে শহরের একটি কবরস্থানে আসিফের দাফন কাজ শেষ হয়। এরপর দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। তাদের সব আত্মীয় স্বজনরা আবিরের সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে বাড়িতে ফিরে যায়। আবিরের মামা আবিরকে তাদের বাড়িতে গিয়ে রাতে থাকতে বলেন, কিন্তু আবির অনেকটা পাগলের মতন ব্যবহার করতে শুরু করে। সে একা একা এই অন্ধকার, সেই আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া তাদের বাড়ির ভিতর বসে থাকে। তার মামাও সেখানে এসে যেতে বললে আবির তার মামাকে বলে সে একটু পরেই তার বাড়িতে যাবে, এখন একটু পর একা একা থাকতে চায়। এরপর আবিরের মামাও আবিরকে ছেড়ে বাড়িতে চলে যায়। পুরো বাড়ি আবির শুধু একা একা চুপচাপ বসে আছে। সে যেন জানে যে তার মৃত্যু অতি নিকটে চলে আসছে। হয়তো একটু পরই এই বাড়িতে তার মৃত্যু ঘটবে, হয়তো একটু পরই তার পরিবারের বাকি সদস্যদের কাছে ওপারের দুনিয়ায় চলে যাবে। আবির বসে বসে মৃত্যুর অপেক্ষা করছিল। এরপর হঠাৎ সে ভাবল, আসলে কি অভিশাপ থেকে বেঁচে ফেরার কোনো উপায় নেই? আসলে কি এই মৃত্যু নিশ্চিত? আসলে কি বেঁচে থাকার কোনো সুযোগ নেই? সে কি পারে না এই অভিশাপকে ধ্বংস করতে, আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে? তার নিজের মৃত্যু ছাড়া কিভাবে তার বাবার আত্মাকে মুক্তি দেওয়ার কোনো উপায় নেই?
এরকম হাজারো প্রশ্ন এসে আবিরের মাথায় ঘুরপাক খায়। আবির আবার যেন বেঁচে থাকার জন্য কিছুটা আশা পায়। সে ভাবে যে এইবার প্রশ্নের উত্তর, রহস্যের সমাধান, এই অভিশাপ থেকে মুক্তির সবই উপায় এইমাত্র সেখানেই পাওয়া যাবে যেখানে তার বাবার কবরটা দিয়েছিল। সে বুঝতে পারল যে তার কাছে আর কোনো রাস্তা নেই। তাকে সেই অভিশাপ কবরটা দিয়ে পাশে ফিরে যেতেই হবে, কারণ একমাত্র সেখানকার লোকেরাই তার বাবার কবর দেওয়া আগে থেকেই তাদের নানানভাবে সতর্ক করার চেষ্টা করছিল। নিশ্চিত তাদের কাছে গেলেই এই সমস্যার কোনো একটা সমাধান পাওয়া যাবে। তারা নিশ্চিত অভিশাপ কবরস্থানের রহস্য জানে এবং জানে যে কি করে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়। এরপর আবির আর কিছু না ভেবে সিদ্ধান্ত নেয় যে করেই হোক তাদের আবার গ্রামে ফিরে যেতে হবে। সেখানে হয়তো সেই অভিশপ্ত জীবনের একটা সুন্দর সমাপ্তি পাবে, কিন্তু রাতের অন্ধকারে সেই গ্রামে যাওয়াটা ঠিক হবে না। তাই সে বুড়ের অপেক্ষায় তাদের বাড়িতে সারা রাত বসে রইল। সকাল হলেই সে রওনা দিবে তাদের গ্রামে। এরপর রাতের অন্ধকার পেরিয়ে যেই বুড়ের আলো উকি দিয়েছে, ঠিক সেই সময়ই আবির তার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। মামা বা অন্য কাউকে কিছু না বলেই গ্রামের বাড়িতে রওনা দেয়। প্রায় অনেকটা সময় বসে থাকার পর অবশেষে তার গ্রামের বাড়িতে এসে পৌঁছালো। গ্রামের বাড়িতে পৌঁছাতে সে আবার পুরো দ্বন্দ্বে পড়ে গেল। সে ভাবছিল যে গ্রামে হয়তো ঠিক পৌঁছে গেছে, কিন্তু এখন সে কি করবে? সে সাহায্যের জন্য গ্রামে কার কাছে যাবে? সে কাকে বিশ্বাস করে এইসব ঘটনা খুলে বলবে? কে তাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে? এরপর আবিরের হঠাৎ মনে পড়ল সেই গ্রামের ইমাম সাহেব তাদের সেকে প্রথমে সতর্ক করেছিলেন। তাহলে নিশ্চিত এই অভিশাপ কবরস্থান সম্পর্কে সেই ভালো জানে, আর এই কবরস্থান থেকে কিভাবে মুক্ত হবে এটাও সে হয়তো জানে। এরপর আর বেশি কিছু না ভেবে আবির ইমাম সাহেবের সাথে দেখা করতে মসজিদে যায়। ইমাম সাহেব আবিরকে দেখে খুব একটা অবাক হন না। স্বাভাবিকভাবে মুচকি হাসি দিয়ে আবিরকে বললেন, আমি জানতাম যে তোমাদের পরিবারের কেউ না কেউ বেঁচে আবার গ্রামে ফিরে আসবে, আর আমার কাছেই এই অভিশাপটার ব্যাখ্যা চাইবে। এই রকম ঘটনা এর পূর্বে অনেকবার ঘটেছে, আর এরপরে আরও ঘটবে। ইমাম সাহেবের কথাটা শুনে আবির কিছুক্ষণ চুপচাপ থাকে। এরপর কাঁদতে কাঁদতে ইমাম সাহেবকে আবিরের সব ঘটনা খুলে বলে। সেই গ্রাম থেকে শহরে যাওয়ার পর থেকেই এ পর্যন্ত তার পরিবারের সাথে যা যা ঘটছে, পরিবারের সকল সদস্যদের ধীরে ধীরে নানান দুর্ঘটনায় পড়ে মারা যাওয়া, সব ঘটনা পরিষ্কারভাবেই আবির ইমাম সাহেবকে খুলে বলে। ইমাম সাহেব ঘটনা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর আবিরকে বললেন, এরকম ঠানো হয়তো ছিল প্রায় প্রতি বছরই এখানে একটা পরিবার আসে তাদের আপনকে কবর দিতে। আমরা নানান নিষেধ করি, তারপরও তারা অনেক জিদ করেই ওই কবরস্থানে তাদের পরিবারের সদস্যদের কবর দেয়, এবং যাকে কবর দেওয়া হয় তার আত্মা আর কোনোদিন শান্তি পায় না। এরপর তার আত্মা আবার পরিবারের সদস্যদের কাছে ফিরে যেতে চায়, কিন্তু মৃত্যুর পর তাদের পরিবারের মৃত্যুর সাথে থাকতে পারে না তারা। তাই তাদের পরিবারের বাকি সদস্যদের খুন করে তাদের সাথে নিয়ে ওপারের দুনিয়ায় পাড়ি জমায়। কিন্তু সেই লাশগুলো বা তাদের পরিবার কি দোষ থাকে? তারা শুধু শুধু শাস্তি পায়। আসল দোষটা সেই লাশটা বা তার পরিবারের নয়, দোষটা সেই অভিশপ্ত কবরস্থানের। এই কবরস্থানে যাদের কবর দেওয়া হয় তাদের পরিবারের সাথেই কেবল এই ঘটনাটা ঘটে। এই কবরস্থানের অভিশপ্ত বেলার পিছনে বড় একটা ঘটনা রয়েছে। আসলে তোমার বাবা সেই কবরস্থানে তোমরা কবর দিয়েছো, এটা আগে থেকেই সাধারণ বড় একটা কবরস্থান থাকলেও বর্তমানে একটা গণকবর। ঘটনাটা প্রায় 15 বছর আগের। তখনও আমি গ্রামের ইমাম হতে আসিনি। এই ঘটনাটা পুরোটা একটা বড় হুজুরের কাছে ঘটা। আজ থেকে
বড় হুজুর আমাদেরকে যেভাবে বলেছেন আমরা সেভাবেই বলার চেষ্টা করছি। আজ থেকে 15 বছর আগে এই কবরস্থানের এই গ্রামের একমাত্র কবর ছিল। এখানে স্বাভাবিকভাবেই গ্রামের মানুষ মারা গেলে তাদের কবর দেওয়া হতো। স্বাভাবিকভাবেই কাটছিল গ্রামের মানুষগুলোর দিন। একদিন গ্রামের মানুষগুলো একটা বড় পাপে জড়িয়ে পড়লো। সেই সময়ে এই গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা কেমিক্যালের কারখানা ছিল। সেখানে বিভিন্ন রকমের কেমিক্যাল তৈরি করা হতো এবং সেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষও এসে কাজ করত। যদিও ওই গ্রাম সহ আশেপাশের 10 গ্রামের মানুষরা তখন ওই কারখানা সম্পর্কে কিছুই জানতো না। একদিন সেই কেমিক্যালের কারখানায় একটা বেজাল কেমিক্যালে তৈরি হয়ে যায়। কারখানার মালিকেরা তারা সেই কেমিক্যাল তৈরি করতে সাধারণ শ্রমিকদের দিয়ে, কিন্তু সেদিন তারা সফলভাবে কেমিক্যাল তৈরি করতে পারলো না। কেমিক্যাল তৈরি করার মাঝপথে সেই কেমিক্যাল থেকে হঠাৎ করে একটা বিষাক্ত গ্যাস উৎপাদন হলো। সেই গ্যাসের বিক্রিয়ার সাথে সাথে কারখানার প্রায় অর্ধেকেরও বেশি শ্রমিক মারা যায়। ঠিক সেই সময় কারখানার মালিকরা বেশ চিন্তায় পড়ে যায়। তারা ভাবে এই কেমিক্যালে বা এতগুলা শ্রমিকের হঠাৎ মৃত্যুর কারণ যদি আর কারো কানে যায় তাহলে তাদের কপালে অনেক বড় দুঃখ রয়েছে। এইদিকে কারখানার বাকি সেই শ্রমিকগুলা বেঁচে ছিল, তারা বেশ রেগে গিয়ে শ্রমিকদের উপর আরও এতগুলো শ্রমিকদের মৃত্যুর কারণ জানতে চায় মালিকদের কাছে। মালিকরা বুঝতে পারে যে এই বাকি শ্রমিকদের যদি বেঁচে থাকে তাহলে এই কারখানার ভিতরে সব খবরগুলো বাহিরে চলে যাবে। সবাই জেনে যাবে যে এই কারখানার এতগুলো শ্রমিক কাজ করতে গিয়ে মারা গেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে বাকি শ্রমিকদের তারা খুন করবে, তাহলে আর কোনো প্রমাণ থাকবে না। এরপর কারখানার মালিক পক্ষের লোকেরা বাকি শ্রমিকদের বোকা বানিয়ে একটা গড়ে নিয়ে খুন করে। সবাইকে প্রথমে একটা কেমিক্যাল দিয়ে অজ্ঞান করে, পরে অজ্ঞান অবস্থায় তাদের গলা ছুরি দিয়ে কেটে খুন করা হয়। এরপর তারা এইসব লাশগুলো শ্রমিকের গুম করার উদ্দেশ্যে একটা ট্রাকে করে রাতের অন্ধকারে সেই গ্রামের লাশগুলো নিয়ে আসে। তারা জানতো এই গ্রাম থেকে কারখানাটা বেশ দূরে, তাই এ পর্যন্ত কেউ তাদের খুঁজতে আসতো না। এরপর এই গ্রামে এসে গ্রামের প্রভাবশালী মানুষের মোটা অঙ্কের টাকা দিয়ে এই কবরস্থানটা এক রাতের জন্য নিয়ে নেয় তারা। এরপর একটা গণকবর করে শাকের এক জায়গায় অনেকগুলা শ্রমিকের লাশকে জোড়ানো ছাড়া এই অবস্থায় গর্ত ফেলে পুঁতে রাখে এবং উপরে চাপ মাটি দিয়ে দেয়। কারখানার মালিকের দল ওই সময় তাদের এই জঘন্য কাজটা লোকের প্রায় দেখেছিল সব লোকেরই, কিন্তু সেই মালিক পক্ষ গ্রামের সবাইকে টাকা দিয়ে খাইয়ে মুখ বন্ধ রাখে। এমনকি গ্রামের অনেক সেই লোক কবরস্থানে গর্ত খুলে সেই লাশগুলো গর্ত করে পুঁতে রাখতেও সাহায্য করে। গ্রামের সবাই টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিল। এটা পবিত্র কবরস্থানে এইরকম নির্মম জঘন্য কাজ করার জন্য সেই কবরটা এরপর থেকে অভিশপ্ত কবরস্থানে পরিণত হয়। সেই শ্রমিকের জন্য কারো আত্মাই মুক্তি পায় না, তাদের আত্মাগুলো সেই কবরস্থানে আটকা পড়ে থাকে। এরপরে শোনা যায় যে সেই কেমিক্যাল কারখানার যে সকল মালিকরা সেদিন শ্রমিকদের এত নির্মমভাবে গণকবর দিয়েছিল তাদের কেউ আর বেশি দিন বেঁচে থাকে না। তারা সবাই ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে নানান দুর্ঘটনায় পড়ে মারা যায়। কিন্তু তাদের এই দুর্ঘটনায় পড়ে মৃত্যুগুলো ছিল খুবই দুর্ঘটনা ছিল, নাকি সেই আত্মাগুলোর প্রতিশোধ নেওয়া ছিল, এটা কেউই জানে না। এরপর থেকে সেই অভিশাপ নেওয়া থেকে এই গ্রামে মানুষের উপর, এই গ্রামের কেউই মারা গেলে তাকে ওই কবরস্থানে কবর দেওয়া হতো। তখনই কেউ জানতো না যে ওই কবরস্থানটা অভিশপ্ত হয়ে গেছে, তাই তাদের আত্মা কখনো শান্তি বা মুক্তি পেত না। সেই কবরস্থানের আত্মাগুলো তাদের আত্মাকে অভিশপ্ত করে ফেলতো। সেই আত্মাগুলো ভিতরের ভালো জিনিসগুলো তারা কেড়ে নিত আর ভিতরে অনেক খারাপ চিন্তা ঢুকিয়ে আবারও তার পরিবারের কাছে পাঠাতে তারা। এরপর সেই আত্মাটা তার পরিবারের একজন
কে সদস্যর দেখা দেয় এবং তাদের ইচ্ছা করে নানান দুর্ঘটনার শিকার বানায় এবং তাদের সাথে করে ওপারের দুনিয়ায় নিয়ে যায়। এরপরে এই গ্রামের মানুষকে ওই কবরস্থানে কবর দেওয়া হয় এবং তাদের পরিবারের সাথেও ঠিক একই দুর্ঘটনা ঘটে। তাদের পরিবারের সদস্যরা ঠিক একইভাবেই দুর্ঘটনায় মারা যায়। এরপর এই গ্রামের অনেকগুলো পরিবার ধ্বংস হয়ে যাওয়ার পরে এই গ্রামের মানুষগুলো তাদের অপরাধ বুঝতে পারে এবং বুঝতে পারে যে নিশ্চিত এই কবরস্থানে সেই আত্মাগুলো অভিশপ্ত করে রেখেছে। সেই এইরকম অঘটন ঘটেছে তার এই গ্রামবাসী এরপর থেকে আজ পর্যন্ত প্রায় 12 বছর ধরে কবরস্থানে কাউকে কবর দেওয়া নিষিদ্ধ করে দেয়। এরপর থেকে নতুন একটা কবর তৈরি করে আজ পর্যন্ত সেখানে আমরা লাশকে কবর দিই, নতুন লাশকে দেই। কিন্তু 12 বছর ধরে ওই কবরস্থানে নিষিদ্ধ করা হলেও প্রায় প্রতি বছরই ওখানে আমাদের নিষেধ অমান্য করে একটা না একটা পরিবার এসে তাদের মতন পরিবারের সদস্যরা এখানে কবর দিয়ে যায় এবং তাদের সাথে ঠিক এমনই ঘটনা ঘটে। তোমাদের পরিবারের ঠিক এমনই ঘটনা ঘটছে, তোমরা সেই অভিশাপের শিকার হয়েছো। তোমার বাবার আত্মাটা আবার ফিরে এসেছে তোমাদের পরিবারের সবার সদস্যের ধীরে ধীরে দেখা তাদের নানান দুর্ঘটনার ফাঁদে ফেলে খুন করা। এরপর হয়তো তুমি বাকি রয়েছো। এইসব ঘটনা বারবার কবর দেওয়ার আগে আপনি আমাকে কিছু বলেননি, বলার বা চেষ্টা করেছিলাম কিন্তু বড় ভাইকে, কিন্তু সে তো পুরো কথাটা শুনলই না। যে এর আগেই কবর গুন্ড মূর্খ বলে তাড়িয়ে দেয়। তোমাদেরকে অনেকবার সতর্ক করা হয়েছিল যে এই কবরস্থানে তোমার বাবাকে কবর দিয়েন না, কিন্তু তোমরা আমাদের কোনো কথাই শুনোনি। আমি বললাম আমি যদি একটু সতর্ক থাকতাম তাহলে আমার আজ পরিবারটা এই অবস্থা হতো না। কিন্তু এখন কি আমার মৃত্যু নিশ্চিত? এই অভিশাপ থেকে কি আমার কোনো বাঁচার উপায় নেই? হয়তো আছে, তবে উপায়টা আমার জানা নেই। আমি একটা বড় হুজুরের ঠিকানা দিয়ে দিচ্ছি, হয়তো সে তোমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারে। কিন্তু কি ঈমান আছে জানি হয়তো কথাটা শুনে আবারও বেশি ভয় পেয়ে যাবে। কিন্তু এর আগেও এই বিষয়টা নিয়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। আমি তোমাদেরকে সেই হুজুরের ঠিকানা দিয়ে তার কাছে পাঠাই, কিন্তু এরপর থেকেই আর তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না। আমি জানি না যে হুজুর কি পরামর্শ দেয় বা তারা কি আদৌ হুজুরের কাছে পৌঁছাতে পারে কি না। কিন্তু তুমি ভয় পেও না, তুমি এগিয়ে যাও। আবির ইমাম সাহেবের কথাটা শুনে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই। আবির জানে যে সেখানে গেলে তার মৃত্যু থেকে ছেড়ে তা কোথাও যাবে না। এরপর আবির ইমাম সাহেবের কথা থেকে বড় একটা হুজুরের ঠিকানা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বড় হুজুরের বাড়িতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে যায় এবং পথে কোনো বিপদের সম্মুখীন হয়নি। এরপর সে বড় হুজুরের কাছে গিয়ে তার সব ঘটনা খুলে বলে। আবিরের কথাগুলো শুনে হুজুর কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। এরপর কিছুটা গম্ভীর সুরে আবিরকে বললেন, এতটা হওয়া উচিত ছিল। তোমাদের সেই আগ থেকে সতর্ক করে দেওয়া হয়েছিল, তাও তোমরা শুনোনি। ভুলের মাসুলগুলো সবাইকে দিতে হবে, তাই তোর পরিবার সবাইকে ছেড়ে দিতে হয়েছে, এবার তুইও দিবি। কিন্তু এই অভিশাপ থেকে মুক্তির কি কোনো উপায় নেই? সেই শ্রমিকগুলো আত্মাদের মুক্তি দিয়ে কবরস্থানে আবারও অভিশাপ মুক্ত করার কি পুরাই অসম্ভব? আবির বলল। হুজুর বলল, হে কিছুতেই সম্ভব না, কারণ মারা যাওয়া শ্রমিকগুলোর মৃত্যুর জন্য দায়ী ছিল এবং বাকি নিরাপদ শ্রমিকদের খুন করেছিল। তাদের সবাইকে সেই অভিশাপ আত্মাগুলো খুন করে ফেলেছে। এরপরেও তাদের আত্মাগুলো কোনোভাবেই এখান থেকে মুক্তি বা শান্তি পেত না, এটা কারোই জানা নেই। তাই সেই কবরস্থানে অভিশাপ থেকে মুক্তি আর কোনো উপায় আমার জানা নেই। তবে তুই চাইলে তুই নিজের এই অভিশাপ থেকে মুক্তি হতে পারিস, তুই নিজের জীবনটাকে বাঁচাতে পারিস তুই। কিন্তু কিভাবে?
তুই এখন এই অভিশাপ কবরটাতে যাবি, এরপর তোর বাবাকে যেখানে কবর দিয়েছিলি সেই কবরটা করবি। কবরটা করার পর কাফনে মুড়ানো সেই লাশটা কবর থেকে উঠাবি, এরপর অন্য একটা জায়গায় তার কবরটা দিবি। এরপর তোর বাবার আত্মা মুক্তি পেয়ে যাবে, আর তোর কোনো বিপদ হবে না, তুই বেঁচে যাবি। যদিও ওই অভিশাপটা একেবারেও শেষ হবে না, এরপরে অন্য কোনো পরিবার আবারও তাদের পরিবারের কোনো সদস্যের এই অভিশাপ কবরস্থানে কবর দিলেও পরিবারে আবার এই রকম পরিস্থিতিও পড়তে থেকে কেউ মুক্তি পাবে না, সহজে ওপারে চলে যাবে। তবে তুই এই কথা মনে রাখিস, তুই যখন কবর করা শুরু করবি তখন যেই কবরস্থানে অনেক আত্মা তোকে বাধা দেওয়ার চেষ্টা করবে, নানানভাবে ভয় দেখানোর চেষ্টা করবে, তবে তারা সেই কোনো ক্ষতি করতে পারবি না। কিন্তু তুই যদি অর্ধেক কবর কুড়ার পর সেখানে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করিস, তাহলে তোকে আর বাঁচতে দিবে না, অথচ তুই পুরোই পাগল হয়ে যাবি। সেই বড় হুজুরের কথা শুনে তার কাছে বিদায় নিয়ে আবির আবারও গ্রামের দিকে রওনা দিল। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে আবিরের প্রায় রাত হয়ে গেল। সে গ্রামের একজনের কাছ থেকে একটা কুদাল নিয়ে একটা লাইট দাঁড় নিল, এরপর সেই কবরস্থানের দিকে এগিয়ে গেল। সেই কবরস্থানে এমনি দিনের বেলাও কেউ বয়ে পেত যেতে, আর আবির রাতের অন্ধকারে লাইটের আলোতে একা একা করে কবরস্থানে যায়। এটা ভেবেই বয়ে আবিরের গলা প্রায় শুকিয়ে যাচ্ছিল, তার শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল, তার শরীরের রুমগুলো অদ্ভুত শিহরণে দাঁড়িয়ে যাচ্ছিল। আবির বয়ে বয়ে তার বাবার কবরস্থানের সামনে গিয়ে দাঁড়ালো, এরপর ধীরে ধীরে তার বাবার কবরটা খুঁড়তে থাকে। আবির মনে ভয় যেন আরও বেড়ে যাচ্ছিল। হঠাৎ আবিরের মনে হলো যে অনেকগুলো অশরীর আত্মা তার পিছনে দাঁড়িয়ে আছে, তারা তাকে কবরটা করতে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাকে যে কবর করতে নিষেধ করেছে। কিন্তু আবার সেদিক লক্ষ্য না করে মনে কিছুটা সাহস এনে কবরটা করতে থাকে। তার মনে হচ্ছিল নানান অজানা শক্তি তার কাছে সে বীর জমাচ্ছিল। এরপর আবিরের মনে হয় সে তার পিছন থেকে তার বাবা, মা, আসিফ, শাম্মী, আনিকা তাকে ডাকছে, তাকে এই কবরটা করতে নিষেধ করেছে। কিন্তু আবির এটাকে পাত্তা দেয় না। সে জানে যে এইসব দুকা, এইসব পেরিয়ে তাকে কবর করতে থাকে। কবর করতে করতে সে লক্ষ্য করে যে এই কয়েক মাসে কবর দেওয়া বাঁশপটি সব মাটিতে মিশে গেছে। এরপর কবরটা আর টুকুতেই পায়ের সাথে কোনো একটা শরীরের স্পর্শ পায়, সাথে সাথে বয়ে তার শরীরের লোম দাঁড়িয়ে যায়। এরপর আবির হাত দিয়ে কবরটা নিয়ে মাটি সরাতে থাকে। কিছুক্ষণ মাটি সরানোর পর আবির যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে হালকা লাইটের আলোতেই দেখলো তার বাবার কাফনে মুড়ানো তার বাবার লাশটা ভিতর থেকে পড়ে আসে। তার বাবার লাশটার চোখগুলা, দুই চোখ যেন সোজা আবিরের চোখের দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছিল চোখ দুটো যেন এখনো বেঁচে রয়েছে, আর একটু পরেই হয়তো লাশটা তাকে টেনে কবরে শুয়ে দিবে। কি ভয়ঙ্কর লাশটার চেহারা! আবির যেন বাবার লাশটাকে চিনতে পারছে না। লাশটাকে এই অবস্থা দেখে আবির যতটা ভয় পায় তার চেয়ে বেশি অবাক হয়ে যায়, কারণ তারা এই বাবাকে কবর দিয়েছিল প্রায় কয়েক মাস হলো। এতদিনে তার বাবার লাশটা পচে গিয়ে মাটিতে মিশে যাওয়ার কথা, কিন্তু লাশটা দেখে মনে হচ্ছিল যে হয়তো একটু আগেই কেউ এসে এখানে কবর দিয়ে গেছে। এখনও কবরের কাপনের কাপড়টা নতুন, আর কবরের উপরের মাটি শক্ত হলে লাশটা পচে লাশটার মাটির পুরোটাই জুড়ে, আর উপর আবার লাশটার চোখগুলা। আবির কিছুটা বুঝতে পারে যে এর হয়তো অভিশাপ, কবরস্থানের আত্মাগুলো অভিশাপের ফল। এরপর আবির আর কিছু বেশি না ভেবে বাবার লাশটা কাঁধে নিয়ে গ্রামের একটা কবরস্থানের দিকে ছুটতে থাকে, আর অন্য হাতে লাইট এবং কুদাল ছিল। এরপর অনেকটা পথ ছুটার পর আবির অবশ্যই গ্রামের কবরস্থানে পৌঁছায়। এরপর দ্রুত সেখানে একটা নতুন কবর কুড়ে এবং তার বাবার লাশটাকে সেখানে কবর দেয়। এরপর আবির সেই কবরস্থানে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে নিজে বুঝতে পারছিল না যে সে কয়েক মুহূর্তের ভিতর কতটা ভয়ঙ্কর
কাজ করেছিল। এরপর হঠাৎ আবিরের মাথা ঘুরাতে থাকে আর সে সাথে সাথেই নতুন কবর স্থানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর আবির যখন চোখ খুলে সে নিজেকে আবিষ্কার করে একটা মসজিদে। তার মাথার পাশেই ইমাম সাহেব চুপচাপ বসে আছেন। আবির উঠে বেশ অবাক হয়ে সে কিছুই বুঝতে পারছে না। এরপর ইমাম সাহেব তাকে সব ঘটনা খুলে বললেন। আসলে আবির রাতে নতুন একটা কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর সারা রাত সেখানেই পড়েছিল। এরপর ফজরের নামাজ পড়ার পর গ্রামের কিছু লোক সেখানে দেখতে পায় এবং দেখে তাকে সেখানে উঠিয়ে মসজিদে নিয়ে যায়। এরপর আবির ইমাম সাহেবকে বাকি ঘটনাটা খুলে বলে গতরাত বড় হুজুরের কাছে যাওয়ার থেকেই অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগ পর্যন্ত গোটা সব ঘটনা আবির ইমাম সাহেবকে খুলে বলে। এরপর ইমাম সাহেব কিছুটা হতাশার করুণ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে বলেন, তুমি তো বেঁচে গেছো, কিন্তু তোমার পরিবারের বাকি সদস্যরা আর ফিরে আনতে পারলে না। আমি ভাবছি এরপরে যে পরীক্ষায় সকল পরিবারগুলো এখানে এসে অভিশপ্ত কবরস্থানে তাদের পরিবারের সদস্যদের খবর দিবে, তাদের কি হবে? তাদের সাথেও তো ঠিক এমন ঘটনা ঘটবে। তারাও প্রথমে তোমার কারো না কারো কথা বিশ্বাস করবে না। এরপর বিপদে পড়ে কোনোভাবেই যদি কবরস্থানের অভিশাপ মুক্ত করা যায় তাহলেই হয়তো পুরোভাবে ভালো হতো। তাহলে আর কোনো নিরাপদ প্রাণকে ওকালে ওপারের দুনিয়ায় পাড়ি জমাতো না। ইমাম সাহেবের কথা শুনে আবির কিছুক্ষণ নীরব থেকে এরপর ইমাম সাহেবকে বলল, হয়তো এই কবরস্থানের অভিশাপ মুক্ত করার কি কোনো উপায় আমার জানা আছে? আবিরের কথা শুনে ইমাম সাহেব পুরো আঁতকে উঠলেন আর অবাক হলেন। এরপর অনেকটা কৌতূহলী আর উদ্দীপনার সাথে আবিরের কাছে জানতে চাইলেন, কি উপায় রয়েছে, আর এই উপায় তুমি জানলে কি করে? এরপর আবির কিছুটা ঠান্ডা মাথায় উত্তর দেয়, আমার বাবার লাশ এই কবরস্থানে কবর দেওয়ার পরই তার আত্মা অভিশপ্ত, আর এরপর ওই কবরস্থান থেকে তার লাশটা উঠিয়ে অন্য কবরস্থানে দিলাম। এরপর এর আত্মা মুক্তি পেয়ে গেল। ঠিক এইভাবেই এই কবরস্থান খানের শ্রমিকদের লাশের জানাজা ছাড়া রক্তাক্ত অবস্থায় কবর দেওয়ার কারণে হয়তো তারা সেখানেই অভিশপ্ত হয়ে আটকে রয়েছে। তারা তাদের মৃত্যুর প্রতিশোধ নিলেও এখনও তাদের আত্মা মুক্তি পায়নি। এখনও কবর করে তাদের লাশগুলো পাওয়া যাবে না, তবে সেই শ্রমিকগুলোর শরীরের বিভিন্ন হাড় খুঁজে পাওয়া যেতে পারে। আমরা পুরো কবরস্থানটা করে সেই লাশগুলো হাড়গুলো বের করে আমরা তাদের জানাজা পড়ব। এরপর ভিন্ন একটা জায়গায় হাড়গুলো কবর দিব। এরপর হয়তো সেই শ্রমিকগুলোর অভিশপ্ত আত্মা মুক্তি পেয়ে যাবে এবং কবরস্থানের অভিশাপ মুক্ত হবে। আবিরের যুক্তিটা শুনে ইমাম সাহেব মুখে হাসি ফুটল। সে বুঝতে পারলো যে আবিরের কথা শুনে পুরোপুরি ঠিক। সে ভাবতে লাগলো, আসলে সেই শ্রমিকগুলো অনেক বড় অন্যায় হয়েছিল, তাই এখন তাদের ক্ল্যাঙ্কার যদি জানাজা দেওয়া হয় তাহলে হয়তো তাদের আত্মাগুলো মুক্তি পেয়ে যাবে। এরপর আবির এবং ইমাম সাহেব সেই বড় হুজুরের গ্রামে আহ্বান করলেন। এরপর তাকে এই আত্মাগুলো কিভাবে মুক্ত করা যায় এটা আবির গুছিয়ে বলল। আবির কথাটা শুনে বড় হুজুর পছন্দ করলেন। এরপর তাদের সাথে একমত হলেন। এরপর গ্রামের মানুষ সাথে সাথেই কথাগুলো আলোচনা করালো। গ্রামের সবাইও তাদের সাথে একমত হলো। এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে সেই অভিশপ্ত কবরস্থান তারা পুরোটা করবে। এ পর্যন্ত কবরস্থানের যাদের কবর দেওয়া হয়েছে তারা সবাই ক্ল্যাঙ্কার উঠিয়ে বাবার জানাজার নামাজ পড়বে, তারা যাতে করে ওকালে কারো জানাজার নামাজ পড়তে না হয়। সেই কথা, যেই কাজ তারা তখন থেকেই পুরো কবরস্থানটা কুড়া শুরু করলো। এরপর সেই ঘন কবরটা তারা কুড়ে এরপর সেই কলঙ্কারগুলো একত্রিত করে এরপর ইমাম সাহেবকে গ্রামের সবাইকে নিয়ে জানাজার নামাজ পড়েন। জানাজার নামাজের পর সেই সব ক্ল্যাঙ্কারগুলো কাফনের কাপড়ে মোড়ানো একটু নতুন কবরস্থানে কবর দেওয়া হয়।
আসলে আবিরের ধারণাটা সঠিক হয়, এরপর থেকেই সেই শ্রমিকের অভিশপ্ত আত্মাগুলো মুক্তি পেয়ে যায়। সেই কবরস্থানে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পায়। এরপর সেই কবরস্থানটা আবারও মেরামত করে নতুন গ্রামের লাশদের কবর দেওয়া শুরু করে গ্রামবাসী। কিন্তু এরপর থেকেই কোনো গ্রামবাসী বা অন্য কোনো পরিবার সেই ভয়ঙ্কর অভিশাপের শিকার হননি। এরপর থেকেই গ্রামের সবাই স্বাভাবিকভাবেই দিন কাটাতে থাকে। এই দিনেও আবিরও অনেক কষ্টে তার আপনজনের স্মৃতি ভুলতে আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করে। যদিও এই অভিশাপ মারা যাওয়ার আর কেউই পৃথিবীতে আর ফিরে আসেনি, তাও একটা সুন্দর সমাপ্তি ঘটে এই অভিশপ্ত কবরস্থানের। এবং এই কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি এই কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। যদি এই কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং জানিয়ে দেবেন যে আজকের এপিসোডটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবেন, যদি ভালো না লাগে তাও কমেন্ট করবেন। আশা করি ভালো লাগবে। তো দেখা হবে পরবর্তী একটি এপিসোডে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে।